আর ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 5-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে 1 শশাঙ্কের রাজধানী ছিল এ কর্ণসুবর্ণ, অপশান বি পুরুষপুর, অপশান সি পেশোয়ার, অপশান ডি সমতট। সঠিকটা হচ্ছে অপশান এ কর্ণসুবর্ণ। তারপর 2 বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় অপশান এ পুরাণে, অপশান বি উপনিষদে, অপশান সি ঐতরেয় আরণ্যকে, অপশান ডি রামায়ণে। সঠিকটা হচ্ছে অপশান সি ঐতরেয় আরণ্যকে। তারপর 3 কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন অপশান এ ভীম, অপশান বি রামপাল, অপশান সি ধর্মপাল, অপশান ডি বিজয়। সঠিকটা হচ্ছে অপশান এ ভীম। তারপর 4 সকলোত্তর পথনাথ উপাধি ছিল অপশান এ শশাঙ্ক, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি ধর্মপাল, অপশান ডি লক্ষণ সেনের। সঠিকটা হচ্ছে অপশান বি হর্ষবর্ধন। তারপর 5 চোল রাজ্যের প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল তা হলো অপশান এ উড়, অপশান বি নাড়ু, অপশান সি মণ্ডলম, অপশান ডি নগরম। সঠিকটা হচ্ছে অপশান সি মণ্ডলম। তারপর 6 গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল অপশান এ রাধাকৃষ্ণ, অপশান বি রাম সীতা, অপশান সি লক্ষ্মীনারায়ণ, অপশান ডি শিব পার্বতী এর প্রেমের কাহিনী। সঠিকটা হচ্ছে অপশান এ রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। তারপর 2-1 বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদী আক্রমণ করেছিলেন? উত্তরটা হচ্ছে 17 জন। তারপর 2 পাল বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তরটা হচ্ছে গোপাল। তারপর 2-3 বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হচ্ছে ধর্মপাল। তারপর 2-4 পবনদূত এর রচয়িতাকে? উত্তরটা হচ্ছে ধৈ। তারপর 3-1 কে কেন গঙ্গায় কণ্ডচোল উপাধি নেন? রাজরাজ কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্তি বাড়ান। গঙ্গায় কণ্ডচোল উপাধি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোলের আমলেই বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয়। বঙ্গ বিজয়ের পর তিনি গঙ্গায় কণ্ডচোল উপাধি নেন। 1 হিজরত কি? হযরত মুহাম্মদ মক্কায় ইসলামের প্রচার শুরু করলে তার নিজের কওমের অর্থাৎ কোরাইশ লোকেরাই তার বিরোধিতা করেন। মুহাম্মদ ও তার অনুসারীদের উপর প্রবল অত্যাচার শুরু হয়, এমনকি তাকে হত্যার চেষ্টাও করা হয়। এমতাবস্থায় 622 খ্রিস্টাব্দে অশান্তি এড়াতে তিনি মদিনায় চলে যান। তার এই মদিনা যাত্রাকেই বলে হিজরত। হিজরতের অর্থ ছেড়ে যাওয়া। 3 রামচরিত কাব্য কে রচনা করেন? এই কাব্যে রামায়ণে রামের আড়ালে কোন রাজার কথা বর্ণনা করা হয়েছে? তাহলে কবি সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্য রচনা করেন রামপালের ছেলে মদন পালের শাসনকালে, আনুমানিক 1143 থেকে 61 খ্রিস্টাব্দ। এখানে রামের আড়ালে পাল রাজা রামপালের কথা বলা হয়েছে। 1 মাৎস্যান্যায় কি? আক্ষরিক অর্থ মাৎস্যান্যায় শব্দটির আক্ষরিক অর্থ মাছের ন্যায় আচরণ। প্রকৃত অর্থ পুকুরের বড় মাছ যেমন সুযোগ পেলে ছোট মাছকে গিলে খায়, তেমনি শশাঙ্কের মৃত্যু 637 খ্রিস্টাব্দ পর বাংলায় দুর্বলের সহায় সম্পত্তি সবল বিত্তবানরা আত্মসাৎ করে নিতে থাকে। এই অরাজক অবস্থাই মাৎস্যান্যায় নামে পরিচিত। অবসান এই অরাজকতার অবসানকল্পে বাংলার গণ্যমান্য মানুষেরা সামন্ত রাজা গোপালকে বাংলার সিংহাসনে বসান 750 খ্রিস্টাব্দে। 4-2 টিকা লেখো দীপঙ্কর শিবজ্ঞান। ভারত এবং বহির্ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ হলেন দীপঙ্কর শিবজ্ঞান অতীশ। বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত অতীশের আনুমানিক 980 থেকে 1053 খ্রিস্টাব্দ জন্ম বঙ্গাল অঞ্চলের বিক্রমণীপুরের বজ্রযোগী গ্রামে। তিনি ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। অদন্তপুরী বিহারে আচার্য শীলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শিবজ্ঞান নামে পরিচিত হন। তিনি সম্ভবত বিক্রমশীল, অদন্তপুরী এবং সোমপুরী মহাবিহারের আচার্য অধ্যক্ষ ছিলেন। তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে তিনি দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতে যান 1040 খ্রিস্টাব্দ। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তারই চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়। তিনি অনেক সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন। তার মূল সংস্কৃত লেখাগুলি না পাওয়া গেলেও তিব্বতী ভাষায় অনুবাদগুলি পাওয়া যায়। অতীশ তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসার কাছে তার সমাধিস্থান পবিত্র তীর্থক্ষেত্র। সমগ্র বাংলা বিহারের ওপর তার গভীর প্রভাব ছিল। তাই এদেশের বৌদ্ধ আচার্যরা মনে করেছিলেন যে তিনি তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। অনেক পরে কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই অসীম প্রতিভাধর আচার্য সম্পর্কে লিখেছেন, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। 4-2 অথবা চর্যাপদ সম্পর্কে কি জানো?
খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলনকে চর্যাপদ বলে। বাংলা ভাষায় নিদর্শন। আদি বাংলা ভাষা নিদর্শন হল চর্যাপদ। চর্যাপদ উদ্ধার। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করে আনেন। 5-1 ত্রিশক্তি সংগ্রাম কি? কনৌজকে আদিমধ্যযুগে উত্তর ভারতের রাজধানী বা প্রধান রাজনৈতিক ভরকেন্দ্র মনে করা হতো, কারণ কনৌজ থেকে গাঙ্গে উপত্যকা নিয়ন্ত্রিত হতো। হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে প্রাধান্য স্থাপনের উদ্দেশ্যে বাংলার পাল, মালবের গুর্জর প্রতিহার এবং দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট বংশ কনৌজ দখলের জন্য লড়াই করেছিল। এই লড়াই ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিমুখী লড়াই নামে পরিচিত। এরপর বাংলায় কোন বংশের রাজত্ব শুরু হয়? উত্তরটা হবে সেন। মোহাম্মদ ঘুরি কবে মারা যান? উত্তরটা হবে 1206 খ্রিস্টাব্দে। তারপর 5-2 চোল শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। সূচনা। দক্ষিণ ভারতে চোল রাজশক্তির এক সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তোলে। কেন্দ্রীয়, প্রাদেশিক, স্থানীয় স্বায়ত্তশাসন পদ্ধতিতে চোল শাসন পরিচালিত হতো। চোল শাসন ব্যবস্থার নানা দিক। কেন্দ্রীয় শাসন। রাজা। চোল শাসন ব্যবস্থার শীর্ষে ছিলেন রাজা। রাজপদ ছিল বংশক্রমিক। চোল রাজারা সামন্তদের প্রভাব খর্ব করে শক্তিশালী কেন্দ্রীয় শাসন গড়ে তোলেন। আমলাতন্ত্র। আমলারা শাসন কাজ পরিচালনায় রাজাকে সাহায্য করতেন। উচ্চপদস্থ রাজকর্মচারী বা আমলারা বেতন হিসাবে জমি পেতেন। এদের কর্মদক্ষতার পুরস্কার হিসাবে উপাধি দেওয়া হতো। বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থার শীর্ষে ছিলেন রাজা। রাজকীয় আদালতের নাম ছিল ধর্মাসন। গ্রামের বিচারের কাজ করত পঞ্চায়েত। দেওয়ানি ও ফৌজদারি মামলায় বিচার একই জায়গায় করা হতো। সামরিক ব্যবস্থা। এক সুসংগঠিত শক্তিশালী সেনাবাহিনী গঠন করা হয়েছিল। সেনাবাহিনী পদাতিক, অশ্বারোহী, হস্তী এবং নৌবাহিনী নিয়ে গঠিত হয়। সুদক্ষ নৌবাহিনী চোল সাম্রাজ্য বিস্তারে সাহায্য করে। রাজস্ব ব্যবস্থা। জমি জরিপ ও জমি উৎপাদিকা শক্তি অনুসারে কর ধার্য হতো। যুদ্ধ, বাঁধ নির্মাণ বা মন্দির নির্মাণ করা হলে অতিরিক্ত কর আদায় করা হতো। জমিকর ছাড়াও লবণ, বনজ সম্পদ, বাণিজ্য, বাজার এবং খনি থেকে কর আদায় করা হতো। প্রাদেশিক শাসন। রাজার প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চলগুলি কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। সেগুলির নাম ছিল মণ্ডলম। মণ্ডলমগুলি কোট্টাম বা জেলায়, কোট্টামগুলি নাড়ু বা অঞ্চলে বিভক্ত ছিল। নাড়ুর অধীনে ছিল রম বা গ্রামের সমষ্টি। স্থানীয় স্বায়ত্তশাসন। গ্রামগুলোতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রচলন ছিল। প্রতিটি গ্রামে একটি করে সাধারণ সভা নির্বাচিত হতো। এই সভার সদস্যগণ গ্রামের শাসন পরিচালনা করতেন। গ্রামগুলি সাধারণত বিভিন্ন পল্লী বা ওয়ার্ডে বিভক্ত ছিল। এগুলির জন্য আলাদা আলাদা সভা বা ওয়ার্ড সমিতি ছিল। গ্রামের সমস্ত মানুষ এই সভাগুলোতে যোগ দিতে পারত। সাধারণ সভা ছিল দু প্রকার, যথা উড় এবং মহাসভা। 5-2 অথবা নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল। কালে কালে সমগ্র এশিয়ায় নালন্দার শিক্ষা দীক্ষার খ্যাতি ছড়িয়ে পড়ে। হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দা শাসকদের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা এবং জমির মালিকরা তো বটেই, এমনকি সুদূর সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। তার থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, শয্যাদ্রব্য এবং ওষুধপত্র দেওয়া হতো। সুদূর তিব্বত, চীন, কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসতো পড়াশোনার জন্য। তার মধ্যে চীন দেশের ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছিল। হিউয়েন-সাং খ্রিস্টীয় 7ম শতকে এই বিহারে শিক্ষালাভ করেছেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষু এখানে থাকত। তার মধ্যে 1500 জন ছিল শিক্ষক এবং 8,500 জন ছিল ছাত্র। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল। ওই শতকে তুর্কি অভিযানকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।